আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনার ব্যাকগুনারে স্বাগতম জানাই অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল সৌজন্যে সিপ্লাস টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য বিষয়ক টকশো অনার লগে আসিয়া জিনান আক্তার। দর্শক, অ্যাডিনয়েড বা টনসিল এই বিষয়ে লইরা আরা বোধকেও পরিচিত আবার বোধকেও পরিচিত নয়। তো আজ আনার আলোচনার বিষয় দে অ্যাডিনোটনসিলাইটিস। তো এই বিষয়ে আনারা আজ বিস্তারিত জানাবো। আজ আনার লগে উপস্থিত আছে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের নাক কান ও গলা বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ মোহাম্মদ টিপু সুলতান। সবাইকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সি প্লাসকে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য। সেই সাথে আমার শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। শুরুতেই আজকে আপনার কাছে আমার যে প্রশ্নটি, আমাদের যেহেতু আলোচনার বিষয় আজকে অ্যাডিনোটনসিলাইটিস, তো এটি মূলত আসলে কি সমস্যা? এটা হলো বিশেষ করে এটা বাচ্চাদের সমস্যা। অ্যাডেনয়েড সেটা হলো একটা লিম্ফার টিস্যু, সেটা আমাদের নাকের পিছনে এবং উপরে যে ওয়ালটা থাকে ওইখানে টিস্যুটা থাকে। এটা বডির প্রোটেকশন হিসাবে আমাদেরকে কাজ করে। যখন কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোনো জীবাণু দ্বারা বডি ইনফেক্টেড হতে চায়, নাক দিয়ে যখন ভাইরাসটা যায় তখন এই লিম্ফার টিস্যুটা ওদেরকে প্রতিরোধ করে যেন ভাইরাসটা শরীরে ঢুকতে না পারে। কিন্তু যখন সবচেয়ে বেশি ইরিটেশন হয় বা অ্যালার্জি হয় তখন ওই লিম্ফার টিস্যুটা ওরকম কাজ করতে পারে না। অতিরিক্ত কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে ওইটা নিজেই প্রসারিত হয়ে যায়, অনেক ফুলে যায়, বড় হয়ে যায়। তখন আমরা এটাকে অ্যাডেনয়েড বলি। তো অ্যাডেনয়েড হওয়ার ফলে নাকের পিছে যে স্পেসটা থাকে, জায়গাটা থাকে বাধা যাওয়ার, সেটা বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার ফলে বাচ্চারা নাক দিয়ে শ্বাস নিতে পারে না। তো আমাদের নাকের কিন্তু অনেক কাজ আছে। আমি জাস্ট একটু ছবিটা দেখাচ্ছি। এটা হলো আমাদের নাকের অংশ। এটা যদি আমি এভাবে কাটি তাহলে পাশের অংশটা আমি দেখি। এই নাক দিয়ে যে বাতাসটা যায় সেটা এই নাকের পিছনের অংশ, হ্যাঁ, যেটা পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার বলি। এটা দিয়ে ওরোফেরিংস মানে জিহ্বার পিছনের যে অংশটা, ওইটা দিয়ে সেটা শ্বাসনালীতে লাংসে চলে যাচ্ছে। আবার মুখ দিয়ে যে বাতাসটা যাচ্ছে সেটা এখানে একত্রিত হয়ে চলে যাচ্ছে। কিন্তু নাক দিয়ে বাতাসটা যখন যায় সেটা ধুলাবালি, ব্যাকটেরিয়া, ওগুলো ফিল্টার্ড হয়ে যায়। যে এয়ার ফলিকেলস থাকে ওগুলো ফিল্টার্ড হয়ে যায়, বিশুদ্ধ হয়ে যায়। গরম বা ঠান্ডা যদি ওয়েদার থাকে, বাতাস থাকে, ওইটা বডি টেম্পারেচারে এসে যায়। প্লাস কিছু লাইসোমাল এনজাইম থাকে, ওইটা দিয়ে সে ব্যাকটেরিয়াগুলোকে কিল করে। সেই জন্য আমাদের চারিদিকে একটা লিম্ফার টিস্যু থাকে, যেমন অ্যাডেনয়েড একটা লিম্ফার টিস্যু, আবার টনসিলগুলো কিন্তু আমাদের লিম্ফার টিস্যু, যেটা জিহ্বার দুই পাশে পিছনের অংশে থাকে। তো যখন অতিরিক্ত ইরিটেশন হয় তখন এই যে এইটা হলো আমাদের অ্যাডেনয়েড, নাকের পিছে যে অংশটা, এই লিম্ফার টিস্যু, এটা তখন ফুলে যায়। যখন এটা ফুল অনেক বড় হয়ে যায়, দেখা যাচ্ছে এটা পুরো স্পেসটা চলে আসছে ফুল, তখন সে আর নাক দিয়ে বাতাসটা নিতে পারছে না। হ্যাঁ, তখন নাক বন্ধ হয়ে যায়, তখন সে মুখ দিয়ে বাতাসটা নেয় অল্টারনেটিভ। এখন এই মুখ দিয়ে বাতাসটা নেওয়ার ফলে বাচ্চাদের অনেক সমস্যা হয়। প্রথমত সেই যখন নাক দিয়ে শ্বাসটা নিতে পারছে না, সে ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলা প্রতিরোধ করতে পারছে না। আবার নাক দিয়ে যে বাতাসটা যায় সেটা একটা টিউব আছে, টিউব দিয়ে কানের মধ্যে যায় বাতাসটা, হ্যাঁ, কানে যে ম্যাটেরিয়ালসগুলো আছে, ইনস্ট্রুমেন্ট, ওইটাকে সেই বাতাস সাপ্লাই করে। প্লাস বাইরে যে বাতাসের চাপ থাকে সেটা নাক দিয়ে বাতাসটাকে প্রতিহত করে, পর্দাটা মাঝখানে থাকে, শব্দে ধুলতে পারে। আবার নাক দিয়ে যে বাতাসটা যায় সেটা কিন্তু আবার সাইনাসগুলোতেও যায়। সাইনাসগুলো কিন্তু মাথাটাকে হালকা রাখে, হ্যাঁ। তো যখন নাক জাম থাকে বাচ্চার কী হয়, ওই সাইনাসগুলোতে পাস জমে যায়, তখন তার মাথা ভার লাগে, সর্দি থাকে প্রচুর, জ্বরও হয়ে যায়, এটা সাইনোসাইটিস। কানে ব্যথা যেতে পারে না, কান ইনফেকশন হয়ে যায়, বাইরে ছাপে পর্দাটা টাইট হয়ে যায়, সে কান ব্যথা অনুভূত করে। আবার তার যেহেতু মুখ দিয়ে বাতাসটা যাচ্ছে, ধুলাবালি, ভাইরাস, ব্যাকটেরিয়া সহ ডাইরেক্ট বাতাসটা গিয়ে সে লাংসে পড়ছে, মানে কোনো প্রোটেকশন ছাড়াই থলির মতো ব্যাকটেরিয়া, ভাইরাসগুলো লাংসে জমা হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে ওর শ্বাসকষ্ট হচ্ছে, অ্যাজমা হচ্ছে, প্লাস ব্রঙ্কিয়াল যে ব্রঙ্কাইটিস, যেটা ইনফেকশন লাংসে, এটাতে সে বারবার ভুগছে। তো এটাতে দেখা যায় বাচ্চারা ঠিকমতো কাজ, নিত্য নৈমিত্তিক কাজ বা ধরেন সে পড়ালেখা করা, খেলাধুলা করা, সেটা করতে পারে না। তো এটা বিশেষ করে যে অ্যাডেনয়েডটা, সেটা 2 বছর থেকে শুরু হয়, 2 বছর বয়স থেকে বড় হতে থাকে এবং 6-7 বছরে সবচেয়ে বেশি বড় আকার মানে সম্প্রসারিত হয়ে যায়। মূলত এটি ছোটদের বেশি, এটা ছোটদের, এটা 2 বছর থেকে 12 বছরের বেশি ঝুঁকি থাকে এই বয়সে। 6-7 বছরে সবচেয়ে বেশি সম্প্রসারিত থাকে, আবার 12 বছর পরে এটা অটোমেটিক কিন্তু কমে যেতে থাকে, 12, 13, 14। তো কারো কারো থেকে থাকে খুবই সামান্য, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা অটোমেটিক কমে যেতে থাকে। কিন্তু এই যে সময়টা 2 বছর থেকে 12-13 বছর যে বয়সটা, এই সময় কিন্তু বাচ্চাদের এই অ্যাডেনয়েড এবং সাথে টনসিল, যেটা আমি বললাম জিহ্বার দুই পাশে যে ওইটা অ্যাডেনয়েড টিস্যু, ওইগুলো ফুলে যায়। এগুলো কিন্তু এই সময়ের মধ্যে বাচ্চার অনেক ক্ষতি সাধন করে ফেলে, অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। আচ্ছা, আসলে এটির করণীয়টা কি? এটার করণীয় হলো বাচ্চাদেরকে
অ্যালার্জি থেকে দূরে থাকতে হবে, ডাস্ট পার্টিকেল, ধুলাবালি, অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরম এগুলা থেকে দূরে থাকতে হবে এবং পরিচ্ছন্ন পরিবেশে অবস্থান করতে হবে। অতিরিক্ত পানির ব্যবহার বা যেমন অনেকে রাতে গোসল করে বা বিকালে সবসময় ঠান্ডা ঘাটে ওইটা থেকে তাকে সবসময় সতর্ক থাকতে হবে। এইভাবে সে অ্যাডেনোয়েডটা থেকে তারপর সে যেখানে থাকে তার থাকার জায়গাটা কিন্তু একটা ওইটা স্যাঁতস্যাঁতে নাকি সূর্য আলো আসে না, পরিচ্ছন্ন জায়গাটা এটা নিয়েও চিন্তা করতে হবে। এইসব ব্যাপারে চিন্তা করলে সে তো সংক্রমণ তার অনেক কম হবে, কিন্তু এই ক্ষেত্রে অনেকের হয়ে যায় আসলে। অ্যাডিনয়েড বা টনসিল হলে আমরা যখন ডাক্তার কাছে যাই তো ডাক্তার আমাদেরকে পরামর্শ করে যে এটি ফেলে দিতে হবে, অর্থাৎ অপারেশন করা নেই। তো সেই ক্ষেত্রে আসলে কতটুকু হ্যাঁ, ঝুঁকি? সেখানে আমরা একটা এক্সরে দিই, এটা বিশেষ ক্ষেত্রে এক্সরে নাইজোফেরিংস লেটারাল ভিউ। ওই এক্সরেতে কিন্তু আমরা অ্যাডেনয়েডটা দেখি। আমরা খালি চোখে অ্যাডেনয়েড দেখতে পারি না। দেখা যায়। টনসিল যেভাবে আমরা মুখ হা করে দেখতে পারি, টাং ডিপ্রেসর দিয়ে চাপ দিয়ে টনসিল দুইটা ফুলা দেখা যায়, অ্যাডেনয়েডটা দেখতে হলে আমার একটা এক্সরে করতে হয়। এটাকে আমরা বলি এক্সরে নাইজোফেরিংস লেটারাল ভিউ। ওই এক্সরেতে যেমন ঠিক এই ধরনের একটা শেড চলে আসে, এটা ঘোলাটে একটা শেড চলে আসে, সে এটা কতটুকু অকুপাই করলো, এটা কিন্তু ফুল অকুপাইড। এটা হলো মার্ক অ্যানলার্স, মানে পুরাটা সেই নাকের যে পিছনের অংশটাকে পুরো বন্ধ করে, ফুলে বন্ধ করে আছে, এদিকে কোনো বাতাসে যাচ্ছে না। আবার এখানে দেখা যায় 3 ভাগের 2 ভাগ বন্ধ থাকে, 1 ভাগ খোলা থাকে, এটাকে আমরা মডারেট বলি। এরপর আরও ছোটো এটাকে মাইল্ড বলি। সাধারণত যেটা মাইল্ড কেস, মানে দেখা যাচ্ছে বাতাস যাচ্ছে কিছুটা আর কিছুটা যাচ্ছে না, ওইসব ক্ষেত্রে আমরা সাধারণত মেডিকেল অ্যাডভাইস দিই। আমরা কিছু স্টেরয়েড স্প্রে থাকে, ওই স্প্রেগুলো দিতে থাকি। তো স্টেরয়েড স্প্রেগুলো করে এখানে যে সোয়ালোটা থাকে, পানিটা থাকে, সেটা চুষে নেয়, অ্যাডেনয়েডটা কমে যায়। প্লাস কিছু নাকের ড্রপস থাকে, অক্সিমেটাজাইলন, জাইলোমেটা, এই ড্রপসগুলো কিন্তু এটা সেলগুলোকে শুকায় নেয়, যার ফলে স্পেসটা অনেক বড় হয়ে যায়। এটা মোটামুটি মাইল্ড কেজ, এটা ভালো হয়ে যায়। তারপরে অ্যান্টিহিস্টামিন আমরা দিয়ে থাকি, যেমন যেন তার সিক্রেশনটা কমে যায়, যেমন অ্যান্টিহিস্টামিন টাইপের ফেক্সোফেনাইন, এই ধরনের মেডিসিন দিয়ে থাকি। এরপরে এতে মাইল্ড কেজে কিন্তু এটাতে সে মোটামুটি ভালো থাকে, তার অপারেশনের কোনো প্রয়োজন হয় না। যখন তার মডারেট হয়ে যায় তখন আমরা চেষ্টা করি মেডিসিন দিয়ে দেখতে, এই মেডিসিনগুলো দিয়ে দেখি এবং বিভিন্ন নিয়মকানুন মেনে চলতে বলি, যে আপনারা বেশি ঠান্ডা গরমে থাকবেন না, অ্যাসিডে বেশিক্ষণ সরাসরি থাকবেন না, বা ভালো ওয়েদারে থাকবেন, শুকনো ওয়েদারে স্যাঁতস্যাঁতে জায়গায় থাকবেন না। এসব অ্যাডভাইস দেওয়ার পরও দেখা যাচ্ছে তার মেডিসিন দিলে কিছুটা ভালো থাকে, আবার সমস্যা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা মডারেট কেজ আমরা সার্জারি করে ফেলি। আর যেটা মার্ক একদম বাতাস যাচ্ছে না, সেটাতে আমরা সার্জারির অ্যাডভাইস করি। সার্জারি করলে এটা আসলে মানুষ মনে করে এটা আমার শরীরের একটা অঙ্গ বা শরীরের একটা অংশ, এটা ফেলে দিলে আমার অনেক ক্ষতি হতে পারে, এটাই আসলে। এটা কিন্তু আপনার প্রশ্নটা আমাদের প্রত্যেকটা পেশেন্টই করে, কিন্তু যে এটা তো আমরা জানি যে একটা প্রোটেক্টিভ হিসাবে কাজ করে, কিন্তু এটা যদি আমরা ফেলে দিই তখন সেটা তো আরও প্রোটেকশন চলে যাবে। আসলে এগুলো একটা সোলজারের মতো, যেমন সোলজাররা যখন মৃত হয়ে যায়, ড্যাড হয়ে যায়, তখন এটা ড্যাড বডি, ওকে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এটাও তখন ড্যাড হয়ে যায়, এটার কোনো ফাংশন থাকে না, প্রোটেকশনের আর কোনো ফাংশন থাকে না, বরং সে নিজেই ইনফেকশন তৈরি করছে। সেক্ষেত্রে এটা যদি আমরা ফেলে দিই এটা কোনো অসুবিধা হয় না, তার স্পেসটা ক্লিয়ার, এবং বডিতে এত ডিফেন্স সিস্টেম আছে, মানে অনেক ডিফেন্স সিস্টেম, মানে এইটা না হলে কি হবে, অন্য দিক দিয়ে হাজার হাজার লক্ষ ডিফেন্স সিস্টেম আছে, এটা না হলে ওরা কাজ করে ফেলে এখানে কাজে, এটা কোনো সমস্যা, ভয়ের কিছু নেই। ভয়ের কিছু না। আর অপারেশনটা খুব সিম্পল কিন্তু আমরা যেটা করি আর কি। তো শীতকালে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেকের নাক দিয়ে, মানে নাক বন্ধ হয়ে গেলে নাক দিয়ে রক্ত ঝরে, সেই ক্ষেত্রে আসলে এটি কেন হয় বা এটি করলে মানে এটির প্রতিকার কিভাবে করা যায়? এটা ছোটদের বেলায় আসে, বড়দের বেলায় আসে। ছোটদের বেলায় অ্যাডেনয়েড থেকে ম্যাক্সিমাম এসে থাকে, ওইটা যে ইনফেকশনগুলো হয়, বাতাসটা যখন যায় ধুলাবালিগুলো এখানে আটকে থাকে, ধুলাবালি আটকে ক্ষত সৃষ্টি করে, তখন রক্ত ঝরে। আর বড়দের বেলায় যেটা সমস্যা, বিশেষ করে নাকের মাংসগুলো বেড়ে যায়, পার্টিশনটা বাঁকা থাকে, বাতাসটা যখন যায় তখন ধুলাবালিগুলা নাকের পার্টিশনে যে বাঁকা অংশ এখানে লেগে থাকে, প্লাস মাংসগুলোতে লেগে ওইখানে ক্ষত করে ঘা করে, তখন এখান থেকে ব্লিডিংটা হয়। বিশেষ করে এগুলো বড়দেরকে এটা আমরা ডিএনএস বলে থাকি, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম। আর মাংসগুলো যখন বাড়ে এটাকে আমরা হাইপারট্রফিক টার্মিনেট বলি। এই যে নাক বন্ধ হয়ে থাকলে আমাদের শ্বাস নিতে কষ্ট হয়, আসলে সেই ক্ষেত্রে তখন আমাদের করণীয় কি হতে পারে? করণীয় হলো, আমাদের যখন শ্বাসকষ্ট হয় তখন আমরা চেষ্টা করব তার নাকটাকে খোলা রাখার জন্য বিভিন্ন মেডিসিন প্রয়োগ করে, যেটা আমি বলেছি যে স্টেরয়েড স্প্রে, তারপর কিছু নেজাল ড্রপস, অ্যান্টিহিস্টামিন, এটা দিয়ে আমরা চেষ্টা করি
যেন খোলা, এগুলাতে মোটামুটি সে চলতে পারে যদি বেশি মার্ক তার যদি ইনফেকশন না থাকে। তারপর নাকের ক্ষেত্রে যে ডেভিয়েশন থাকলে আমরা নাকের ড্রপস দিয়ে থাকি, একই জিনিস। মানে ড্রপস দেওয়ার আগে পর্যন্ত ধরেন আমার খুবই সিরিয়াস অবস্থা হয়ে যাচ্ছে, তখন আসলে কি মানে প্রাথমিক আমরা কি চিকিৎসা নিই? হলো আমরা প্রাথমিক যেটা আমরা সবসময় নিয়ে থাকি সনাতন, যেটা বলবো যে কিছু আমরা গরম পানি ভাপ নিতে পারি, স্টিমুলেশন সাথে কিছু বাম বিক্স। হ্যাঁ, এই স্টিমগুলো কিন্তু যে আমাদের এখানে সিক্রেশনগুলো হয় ম্যাক্সিমাম হিস্টামিনের দ্বারা কিছু সিক্রেশন হয় যেটা ব্লক করে ফেলে, স্টিমটা কিন্তু ওইটাকে অনেক শুকায় ফেলে এবং অনেক ক্লিন করে ফেলে স্পেসটাকে। স্টিম ইনহেলেশনটা আমরা এটা খুব প্রয়োজন, এটা আমরা নিতে পারি। সাথে যেটা আমরা যেটা বিক্স ইনহেলার আছে বা বাম্পস মেন্থল টাইপের, ওইগুলো আমরা প্রয়োগ করতে পারি প্রাথমিক পর্যায়ে। এগুলোতে অনেকে ভালো হয়ে যায়। যে নাক বন্ধ হয়ে গেলে সেসব ক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক সময় বাচ্চাদের কানও বন্ধ হয়ে যায়। হ্যাঁ, যেহেতু নাক কান দুটোটাই একসাথে সম্পর্ক, তো সেই ক্ষেত্রে আসলে কান বন্ধ হয়ে গেলে আমাদের করণীয় কি হবে? কান বন্ধ হয়ে গেলে যেহেতু নাক দিয়ে বাতাসটা কানে যায়, একটা টিউব আছে স্টেশন টিউব বলে, ওইটা দিয়ে কানে যায়, তখন আমাদের চেষ্টা করতে হবে তার নাকটা যেন ফ্রি থাকে, নাকটা যেন তাকে ফ্রি করতে পারি। যখন নাক দিয়ে ওর বাতাসটা যখন কানে যাবে ওই টিউবের মাধ্যমে, যখন এই আমরা এন্টিস্টামিন প্লাস নেজাল ড্রপস, নেজাল স্প্রে এগুলো দিয়ে যখন তার নাকটা ফ্রি হয়, তখন কিন্তু কানে বাতাসটা যায়, হ্যাঁ, কানটা হালকা হয়ে যায়। তারপর আমরা স্টিমুলেশন এটা আমরা অ্যাডভাইস করে থাকি, তখন তার কানটা একটু ক্লিয়ার হয়ে যায়। গলা ব্যথা, যে নাক কানের সাথে যে আমাদের গলা ব্যথার একটা সম্পর্ক থাকে টনসিলের, যে এটি আসলে কিভাবে আমরা প্রতিকার করব? হ্যাঁ, গলা ব্যথা যেটা হয় সেটা হলো যখন আমাদের অ্যাকুইট টনসিলাইটিস থাকে, ওইটা একটা লিম্ফ নোড কিন্তু দুই পাশে, আমাদের মুখের চারিপাশে একটা ওয়েলডার্স রিং থাকে আর কি, যেটা মুখ দিয়ে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস যাওয়ার সময় ওরা সেটা প্রতিহত করে, ওইটা একটা লিম্ফ টিস্যু এগুলা। তো টনসিলের জিহ্বার দুই পাশে যে টনসিল দুইটা থাকে ওইটাকে আমরা বলি প্যালাটাইন টনসিল। তো যখন অতিরিক্ত ধুলাবালি, ব্যাকটেরিয়া, ইরিটেশন বা অ্যালার্জি থেকে ওই টনসিলগুলো বড় হয়ে যায়। তো অনেক সময় এগুলা বড় হয়ে ওইভাবেই থাকে নর্মাল, ওইটাকে আমরা কোনিক টনসিলাইটিস আমরা বলে, ওইটা ব্যথা থাকে না, এমনি থাকে। যখন কোনো ইনফেকশন হয়ে যাবে, তো অতিরিক্ত ঠান্ডা বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায়, তখন এগুলা ইনফ্লেমড হয়ে যায়, লাল হয়ে যায় এবং ব্যথা হয়। হ্যাঁ, তখন আমাদের চিন্তা করতে হবে যে এই তার ইনফেকশনটা যেন না হয়। তখন আমরা গার্গেলিং অ্যাডভাইস করি যে কুসুম লবণ গরম পানিতে গার্গেলিং করেন, এটার ব্যাকটেরিয়াগুলো গড়গড়া যেটা বলি, সেটাতে ব্যাকটেরিয়াগুলো কিন্তু অনেক ফ্লাশ হয়ে যায়। এর সাথে আমরা নাপা এক্সটেন্ড কিছু ব্যথার ওষুধ দিয়ে থাকি, একটা এন্টিস্টামিন দিয়ে থাকি, ওইটাতে সে মোটামুটি ভালো থাকে। অনেক ব্যথা হলে দেখা যায় সিরিয়াস ইনফেকশন, তার পাশ বের হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, তখন আমরা একটা অ্যান্টিবায়োটিক্সও দিয়ে দিই। তো এই যে খাওয়ারের যে মানে টনসিলের সাথে আসলে খাওয়ারের কি সম্পর্ক? আমরা খাওয়ার খেতে অনেক ব্যথা হয়, বা সেক্ষেত্রে আমরা কি করণীয়, খাওয়ার দাওয়ার ব্যাপারে কিভাবে সতর্ক থাকবো? হ্যাঁ, যখন টনসিলাইটিসে মূলত এটা ঠান্ডা থেকে হয়, ঠান্ডাটা ব্যাকটেরিয়া বেশি রেপ্লিকেশন হয়, তখন আমরা অ্যাডভাইস করি কুসুম গরম পানি খাওয়ার জন্য। এমনি কুসুম গরম পানি কিন্তু বডির খুব অ্যাকসেপ্টেবল আর কি। নর্মাল খাওয়া দাওয়া আসলে কি খাওয়া যায় তখন? তখন নর্মাল আমরা লিকুইড খেতে পারি, স্যুপ খেতে পারি, বা নরম করে ভাত খেতে পারি। তারপর আমাদের ভিটামিন সি যুক্ত খাবারগুলো খেতে পারি, যেমন অরেঞ্জ, মালটা, এইসব আমরা খেতে পারি। লেবু দিয়ে লেবু চা খাওয়া, হ্যাঁ, এগুলা অনেকটা ইরিটেশনটা কমায় দেয়। এইসব খাওয়া দাওয়ার মধ্যে করতে পারি। আর নর্মাল যেটা খাবার সেটা আমরা ঠান্ডা খাবো না, এটা হলো মেইন কথা। ঠান্ডা থেকে দূরে থাকা, ধুলাবালু, ঠান্ডা এবং পরিচ্ছন্ন পরিবেশে চলাফেরা করা। আচ্ছা, কানে শুনতে সমস্যা হলে বা শ্রবণ শক্তি কমে গেলে আসলে তখন কি করবে? হ্যাঁ, কানে কম শোনার কতগুলা কারণ আছে। বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমি বললাম, যাদের অ্যাডেনয়েড বড় থাকে ওরা ওই জন্য কানে কম শোনে। বয়স্কদের ব্যাপারেও দেখা যাচ্ছে নাক জাম থাকলে, যদি ডিএনএস থাকে, নাকের পার্টিশনটা বাঁকা থাকে বা মাংসগুলো বেড়ে যায়, তখন বাতাসটা নাক দিয়ে সে কানে যেতে পারে না চিবের সাহায্যে। হ্যাঁ, তখন আমরা ডেভিটের সেপ্টাম থাকবে, ওইটাকে আমরা চেষ্টা করি যে নাকের ড্রপস এইসব দিয়ে নাকটাকে খোলা রাখা। আর বাচ্চাদের ক্ষেত্রে, আর বয়স্কদের আরও অনেক বয়স্ক যারা আছে, যাদের বয়স 60 ইয়ার্স, যাদের অটোমেটিক লস হয়, এটাকে আমরা প্রেসবাইকিসিস বলি। এটা সে অটোমেটিক কিন্তু সেই শুনতে পাচ্ছে না, মানে বয়সের কারণে শুনতে পাচ্ছে না। হ্যাঁ, তখন তাদের করণীয় আমরা বলি যে কিছু আমরা মেডিসিন দিয়ে থাকি কানে শোনার জন্য, কানের যেন ব্লাড সাপ্লাইটা বাড়ে।
এরপরে যদি সে না শুনে তখন অনেক যদি কম শুনে আমরা এক্ষেত্রে তাকে কিছু টেস্ট করি, প্রথমে টেস্ট করে দেখি, ওয়েবার টেস্ট করে সে আসলে কতটুকু কম শুনে কোয়ালিটি। এরপর পরিপূর্ণভাবে যদি আমরা জানতে চাই যে কত ডেসিবেল কম শুনছে, সেই জন্য তাকে আমরা কিছু টেস্টের জন্য পাঠাই, যে পিওর টোন অডিওমেট্রি, ইম্পিডেন্স, স্টেপিটারি, এগুলাতে বলে সে কতটুকু কম শুনছে। দেখা যাচ্ছে সেই অনেক কম শুনছে এবং মিক্স টাইপ, দুই দিকে কম শুনছে, কন্ডাক্টিভ এবং ব্রেনের দিকেও কম শুনছে। তখন ওদেরকে আমরা এই কানের মেশিনের জন্য অ্যাডভাইস করি। কানের মেশিন যারা বিশেষ করে 60 বছরের উপরে, ওরা মেশিন দিয়ে মোটামুটি শুনতে পারে। আর যারা একদম বাচ্চা, জন্ম থেকে যারা শুনতে পায় না, তখন ওদেরকে দেখা যাচ্ছে ওদের জন্ম থেকে শুনছে না বা 1 বছর শুনলো আর শুনতে পাচ্ছে না, তখন ওদেরকে আমরা একটা ডিভাইস, যেটা বাংলাদেশে খুব এখন হচ্ছে সার্জারিটা, ককলিয়ার ইমপ্ল্যান্ট। অনেকে মনে করে যে আমরা তো জন্ম থেকে তো আমার বাচ্চা শুনে না, হ্যাঁ, এইভাবে বড় হয়ে যাচ্ছে 3, 4, 5, 6 বছর, অনেকে 2-3 বছর অপেক্ষা করে, 4 বছর অপেক্ষা করে শুনে না, কথা বলতে পারে না। তো সেক্ষেত্রে আমরা এখন যেটা বাংলাদেশে খুব হচ্ছে ককলিয়ার ইমপ্ল্যান্ট, এটা প্রায় হচ্ছে ঢাকায় প্রচুর হচ্ছে বিভিন্ন হসপিটালে। ওইখানে আমরা পাঠিয়ে দেবো যে আপনারা এখানে যোগাযোগ করেন, সিরিয়াল করেন। বিশেষ করে এটা গত কয়েক বছর এটা খুব অ্যাভেলেবেল হয়ে গেছে বাংলাদেশে, আগে বিদেশে গিয়ে করতে হতো। কাজে এখন এটা সুখবর যে বাচ্চা বা যারা শুনতে পায় না, বয়স্কদের তো এটা আর হয় না, 65 বা 60 যাদের হয় না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটা খুব এটা সুখবর হলো যে ওরা ককলিয়ার ইমপ্ল্যান্ট করে একদম শুনতে পারে, একদম শুনতে, বলতেও পারে, কথা শুনতেও পারে, সবকিছু ঠিক থাকে। আমরা অনেক সময় কানে ইয়ারফোন ইউজ করি, হ্যাঁ, এটা আসলে কতটুকু আমাদের কানের জন্য ক্ষতিকর? হ্যাঁ, ইয়ারফোন যেটা আমরা ইউজ করি সেটা হলো আমাদের যে সাউন্ডটা হয় সেটা সরাসরি খুব কাছের থেকে হয়। কাছের থেকে যে সাউন্ডটা হয় সেটা কিন্তু আমাদের যে সেলসগুলো আছে, এয়ার সেলসগুলো আছে, ওইগুলোকে একটা এফেক্ট করে। আর যে ইয়ারফোন যেটা, তার কিন্তু একটা রেডিয়েশনও থাকে, প্লাস সেই রেডিয়েশনটা কিন্তু আমার যে কানের সেলগুলো আছে ওইগুলোকে এফেক্টেড করে। কাজে বলা হয় যে এমনকি মোবাইল আমরা অ্যাডভাইস দিয়ে থাকি যে আপনারা মোবাইলটা দূরে রেখে বরঞ্চ স্পিকারে কথা বলেন। তো সবগুলো একটা রে থাকে, যেটা যত কাছে, এটা কিন্তু ডিভাইস, কিন্তু তার একটা চুম্বকীয় ক্ষেত্র আছে, হ্যাঁ, সে যত কাছে আসবে কানে। আমরা তো আসলে তথ্য প্রযুক্তির এই যুগে আমরা এগুলোতে ইউজ টু হয়ে গেছি। এমনকি আমার সবচেয়ে অবাক লাগে, সব কিছুতে একটা সতর্কতা থাকে যে মেডিসিনের গায়েও লেখা থাকে এটা খারাপ, কিন্তু আমরা যে মোবাইল ফোনগুলো ইউজ করছি কানে লাগে অনেকক্ষণ ধরে, আপনারা নিজেরা বুঝেন, অনেকক্ষণ ইউজ করলে এটা কিন্তু কানটা গরম হয়ে যায়, হ্যাঁ, কিন্তু এটার সতর্কতা আমরা কেউ শুনি না যে কিভাবে মোবাইলটা আমরা ইউজ করব। তার ডিভাইস বলেন, মোবাইল বলেন, অতি নিকটে যদি আমরা শুনি, এটা কানের সেলগুলো ড্যামেজ হয়ে যায় আস্তে আস্তে, এটা হিয়ারিং লস হয়, সে কম শুনে কিন্তু আস্তে আস্তে, যার কারণে সেটা সবচেয়ে ভালো দূর থেকে শব্দটা শোনা বা প্রয়োজনীয় কথা বলে, আমরা স্পিকার দিয়ে খুব কম কথা বলা, আর স্পিকারে, মোবাইল স্পিকারে দিয়ে আমরা কথা বলতে পারি, আদান প্রদান, এটাই বেস্ট ওয়ে। মানে আচ্ছা, এই যে টনসিল বা অ্যাডিনয়েড, এটাই কিন্তু অনেক চিকিৎসাই আছে, তো অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে আসলে উন্নত কি চিকিৎসা পাবে এবং সুযোগ সুবিধা কেমন হবে? এখানে সর্বপর্যায়ে চিকিৎসা করা হয়। এটা অ্যাডিনয়েডে যে আমরা তো মেডিসিন তো দিচ্ছি, যেটা যাদের মেডিসিন হচ্ছে না সেটা অনেক আধুনিক সার্জারিগুলো আছে, যেটা আমরা বিদেশে গিয়ে ট্রেনিং করেছি অনেক জায়গায়, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, আরও অনেক দেশে গিয়েছি, এইসব ট্রেনিং করেছি। এন্ডোস্কোপিক সার্জারি যেটা বলে, আমরা অ্যাডিনয়েডটাকে আমরা কাট করে ফেলে দিতে পারি, হ্যাঁ, যেটা ডিসেকশন মেথড বলে। আবার ওইটা আমরা কিছু কোগুলেশন মেথডে করতে পারি, কোগুলেশন মেশিনের সাহায্যে। ওইটা কোনো ব্লিডিং হবে না, এটা কোগুলেট হতে থাকবে, মানে পুড়তে থাকবে, আস্তে আস্তে পড়ে যাবে, হ্যাঁ, পড়ে যাবে, সেই পড়ার সাথে সাথে সে পরে ঝরে পড়ছে। এটা তো করতে পারি। আবার এন্ডোস্কোপির সাহায্যে করতে পারি। এন্ডোস্কোপি হলে আমরা একটা ভিডিও ক্যামেরা থাকে, ক্যামেরা দিয়ে দেখে, টিভিতে মনিটর আমরা অ্যাডিনয়েডটাকে দেখে, ওটা খুব আস্তে আস্তে করে, তাও আমরা কোবলেশন মেথডে ওইটা আস্তে আস্তে পুড়িয়ে, ঠিক যে অংশটা আমাদের ফেলা দরকার আশেপাশের এরিয়াটাকে আমরা ক্ষতি না করে, একটা অপারেশনের মূল লক্ষ্য হলো অন্যান্য টিস্যু ড্যামেজ না করে, লেস ব্লিডিং, লেস টিস্যু ড্যামেজ। এভাবে আমরা কিভাবে জিনিসটাকে আমরা নিয়ে আসতে পারি। তো আমরা অতি সহজে এন্ডোস্কোপিক সার্জারির সাহায্যে, কোগুলেশন মেথড, এটার সাহায্যে আমরা অ্যাডিনয়েডকে আস্তে করে নিয়ে আসতে পারি। যেমন এই জিনিসটা আমি নিয়ে আসবো, আমি ক্যামেরাটা এখানে বসিয়ে আরেকটি ইনস্ট্রুমেন্ট থাকবে হাতে, ওইটা দিয়ে আস্তে আস্তে কেটে কেটে পুরা করে এই জিনিসটাকে নিয়ে আসবো, তার কোনো ব্লিডিংও হয় না, কোনো কিছু হয় না, কোনো এখানে আছে, অ্যাভেলেবেল আছে, সব আধুনিক চিকিৎসা আছে এখানে। এবং এখানে আমরা আমাদের অপারেশন থিয়েটার যেটা আছে ওইটা কিন্তু অত্যন্ত উন্নত,
মানে চিটাং এটা দেখাই যায় না বলতে গেলে, অনেক উন্নত মানে করে তৈরি, প্রত্যেকটা টেম্পারেচার রেকর্ড করা থাকে অপারেশন থিয়েটারে, সব কিছু অত্যাধুনিকভাবে করা, এটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড আমি যেটা বলবো। তো করা আছে এখানে সব ধরনের ফেসিলিটিস, আইসিইউ কেয়ার, মানে সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। কোনো সমস্যা নেই এখানে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষে আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। হ্যাঁ, দর্শকদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানটা দেখার জন্য, এবং আপনারা এটা থেকে যদি কিছুটা উপকৃত হন তাহলে আমার এই অনুষ্ঠানটা কিন্তু সার্থক মনে করব আমি। এবং যে উপদেশগুলা আমি দেওয়ার চেষ্টা করেছি, যে কিভাবে অ্যাডেনয়েড থেকে পরিত্রাণ পাওয়া যায়, বা নেজাল কনজেশন বা সাইনোসাইটিস, এগুলা যদি আপনি পরিবেশগুলা যদি একটু বুঝে চলেন তাহলে আমার মনে হয় আপনারা অনেক সুস্থ থাকতে পারবেন। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলাম আমরা এতক্ষণ। তো দর্শক, এতক্ষণ উন্নয়ন দে ডাক্তার অনারারে কি পরামর্শ দিয়ে আর এতক্ষণ আলোচনা হয়েছি যে অ্যাডেনয়েড বা টনসিল সমস্যা ও প্রতিকার লইরে। তো আশা করি অনারাতুন ভালো লাগবে এবং উপকার তাইব। তো আরোগ্য হতা হয়ে রাহি চট্টগ্রামের অন্যতম বেসরকারি প্রতিষ্ঠান অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল অনারায় লই এসে বোধ সুযোগ সুবিধা। তো আজ এই পর্যন্ত দেখা আবার অন্য কোনো বিষয় লেরে, ততক্ষণ পর্যন্ত বালা তাহুন, সুস্থ তাহুন, C+ টিভির লগে তাহুন। ধন্যবাদ।